আচ্ছা, তো লাস্ট ডেতে আমি ডিস্ট্রিবিউশন ফাংশনের 4টে প্রপার্টি নিয়ে আমি আলোচনা করেছি, ঠিক আছে? এবং একটা অঙ্ক দিয়েছিলাম, সেটা একজন বোধহয় করেছে জেভিয়ার্সের, অদ্রিজা, ঠিক আছে? আর কাউকে তেমন আমি করতে দেখিনি খুব বেশি। আচ্ছা দেখ, তো আমি অঙ্করে হিন্ট দিয়েছিলাম, আমি আরেকদিন টাইম দিচ্ছি, ট্রাই কর। ম্যাক্স অফ এফ এক্স কমা এফ ওয়াই, সেটাও কি একটা ডিস্ট্রিবিউশন ফাংশন হবে নাকি হবে না, সেটা হচ্ছে অঙ্কটা। তো আমি ওটা আজকে হবে না তো। হবে না? আচ্ছা দেখি, সেটা দেখবো, হ্যাঁ, ঠিক আছে, লেটস সি। অদ্রিজা কি এসেছিল? হচ্ছে না হচ্ছে না? আমার তো হচ্ছে এসেছিল। আচ্ছা দেখা যাক। আচ্ছা, তো আজকে আমি আবার কটা অঙ্ক আমি বলবো, দেখ। তো লাস্ট দিনে আমি ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের জন্য কিভাবে ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে হয় সেই নিয়ে আমি আলোচনা করেছিলাম, ঠিক আছে? যেমন এই অঙ্কটা, ফর এক্সাম্পল এই অঙ্কটা, বা আমি করেছিলাম এই অঙ্কটা, এবং এখানে আমি একটা কারেকশন দিয়েছিলাম, -1 থেকে <1 করতে বলেছিলাম এটা, ঠিক আছে? আজকে আমি আরো কয়েকটা অঙ্ক করব যেখানে ডিসক্রিট তার অঙ্ক লাগবে, দেখ। এই অঙ্কটা খুব ফেমাস। অ্যান ইন্টিজার ভ্যালুড র্যান্ডম ভেরিয়েবল যাকে অ্যাট র্যান্ডম পিক করা হয়েছে বিটুইন 1 to 10, তার জন্য ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি হবে আমাকে করতে বলেছে। আগে অঙ্কের কনটেক্সটটা বুঝ, তারপর দেখ। বেসিক্যালি যারা তোরা কোনো হাতিওয়ানে পড়িসনি অফিসিয়ালি, তো হাতিওয়ানের একটা বৈশিষ্ট্য আছে, যাতে যে কোনো পুজো, দেখ অঙ্কটা বলছি আমি, দেখ এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, কি ডিনোট করছে? আর নাম্বার randomly chosen between 1 to 10। কেউ বলতে পারবি এই এক্স র্যান্ডম ভেরিয়েবলটা কি কি ভ্যালু নেয় আর কত কত তার চান্সেস? বলতে পারবি? এক্স র্যান্ডম ভেরিয়েবলটা একটা র্যান্ডমলি চোজেন নাম্বার বিটুইন 1 to 10। 1 থেকে 10 সবকটাই তো নেবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, প্রত্যেকটার হ্যাঁ 1/10। সো র্যান্ডম ভেরিয়েবলটা 1 থেকে আপ টু 10 ভ্যালু নেয়, এক পাওয়ার চান্সেস কত হবে? 1/10। এক্স্যাক্টলি 1/10। 2 পাওয়ার চান্স কত? 1/10। 3 পাওয়ার চান্স 1/10, এই করতে করতে 10 পাওয়ার চান্স কত? 1/10। কারণ র্যান্ডমলি আমি একটা নাম্বার পিক করছি বিটুইন 1 to up to 10, যে কোনো নাম্বার আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 7 8 9 10, যা ইচ্ছা আসতে পারে। প্রত্যেকটা নাম্বার পাওয়ার ইকুয়াল প্রবাবিলিটি আছে 1/10 করে করে। তো আমায় কি করতে বলছে? আমায় বলছে এই র্যান্ডম ভেরিয়েবলটার ডিস্ট্রিবিউশন ফাংশন কি হবে বার করতে বলছে, এক। আর দুই হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনের ছবিটাকে স্কেচ করতে বলছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ
দেখ, এক্স এর ভ্যালু একের থেকে স্ট্রিক্টলি ছোট, এক্স এর ভ্যালু একের থেকে স্ট্রিক্টলি ছোট, এমন কোন ভ্যালু কি আছে এই র্যান্ডম ভেরিয়েবলটাকে একের থেকে ছোট কোনো ভ্যালু নিতে পারে? না। পারে না। তাহলে যখন স্মল এক্স এর ভ্যালু একের থেকে স্ট্রিক্টলি ছোট তখন এটা কত হবে? 0। এক্স্যাক্টলি। এবার নেক্সট, একের থেকে বড় অথবা সমান কিন্তু দুয়ের থেকে স্ট্রিক্টলি ছোট। এক্স দুয়ের থেকে স্ট্রিক্টলি ছোট অবস্থায় কি ভ্যালু নিতে পারে? 1। 1। 1 নেওয়ার চান্সেস কত? 1/10। 1/10। এইবারে এক্স দুয়ের থেকে বড় অথবা সমান কিন্তু তিনের থেকে স্ট্রিক্টলি ছোট। এক্স যখন তিনের থেকে স্ট্রিক্টলি ছোট তাহলে এক্স তখন কি কি ভ্যালু নিতে পারে? 1, 2। 1 or 2. Whenever x is strictly less than 3, then x can take the value either 1 or 2. Either 1 নেবে তার probability হচ্ছে 1/10 or 2 নেবে, so plus 1/10 once again. So কত? 2/10। 2/10. এবার ছন্দ দেখ, just the similarity. x যখন লাই করছে in between 1 to 2, x more than equal to 1, it's taking 1/10. x যখন লাই করছে in between 2 to 3, it's taking 2/10. তাহলে এবার একদম সিমিলারিটি করে বল, x যখন লাই করবে between 3 to 10 কত হবে? 3/10। 3/10। 4 to 5 কত হবে? 4/10। 4/10. 5 to 6 কত হবে? 5/10। 6 to 7 কত হবে? 6/10. 7 to 8 কত হবে? 7/10, right? 8 to 9 কত হবে? And so on. ঠিক করলাম এটা? দেখে না, একটা কিছু কি মিস গেছে দেখতো? 1 2 3 4 5 6 7 8, ওকে, জাস্ট লাইক দিস। ঠিক আছে? এইট থেকে 9 এর মাঝে অব্দি আমি করেছি 8/10, দেন 9 থেকে 10 এর মাঝে 9/10, এবার যখন 10-এর থেকে বেশি তখন একদম 10/10 মানে 1। এইবার এই জিনিসটাকে আমি একটা জেনারেলাইজ স্ট্রাকচারে লেখার চেষ্টা করেছি, ছোট করে, এত বড় করে না লিখে। কি হবে? i থেকে যখন i+1 আমি লিখে দিয়েছি এটা i/10, i এর ভ্যালু কত? 1 to up to 9. x যখন 1 এর থেকে ছোট তখন কত? 0. x যখন মোর দেন ইকুয়াল 10 কত? 10/10, দ্যাট ইজ 1. দেখ, এই অঙ্কটা কার বুঝতে অসুবিধা হলো বল? এইভাবে একদম আমরা পরপর পরপর দেখব, ঠিক আছে? এইবারের গ্রাফটা উড বি ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, ডিস্ট্রিবিউশন ফাংশনের প্রপার্টি 3টা মনে আছে? কি হয় বলতে পারবি? What is the Monotonically increasing। exactly? Just look at this distribution function. যত x এর ভ্যালু বাড়ছে ডিস্ট্রিবিউশন ফাংশনে কিন্তু তত বাড়ছে। প্রথমে 1/10, দেন 2/10, দেন 3/10, দেন 4/10, দেন 5/10, 6/10 করে করে 1 বাড়ছে। এবার এর ছবিটা তাহলে কি হবে? লেটস সি। দেখ, এর ছবিটা তাহলে কি হবে? One,
2 3 4 5 6 7 8 9 10 এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এইটা হচ্ছে এফ এক্স এর ভ্যালু। এইবার জাস্ট লুক অ্যাট দি ভ্যালু। এক্স যখন একের থেকে ছোট তখন ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু কত? 0। ওকে, সো পুরোটা 0 নেবে। 0 মানে কি? একদম অ্যাক্সিসে মিশে গেছে। এক থেকে যখন 2 তখন 1/10, 2 থেকে 3 2/10, 3 to 4 3/10, 4 to 5 4/10, 5/10, 6/10, মোর অর লেস এরকম একটা গ্রাফ। এই গ্রাফটা রিয়েল লাইফের কোন স্ট্রাকচারের মতো? স্টেপ ডায়াগ্রাম। এক্স্যাক্টলি। এইটা যেন একটা সিঁড়ি উঠছে, ইনক্রিজ করছে। এই ধরনের স্ট্রাকচারকে বলি আমরা স্টেপ ডায়াগ্রাম। ঠিক আছে, দ্যাটস দি আইডিয়া। সো স্কেচ করে ফেললাম, অ্যান্ড স্কেচটা এলো এন্টারলি একটা স্টেপ ডায়াগ্রামের স্ট্রাকচারে। ওকে, আচ্ছা স্যার হ্যাঁ বল। বলছি আমি একটা জায়গা বুঝতে পারছি না, হ্যাঁ বল। ওইখানে মানে যেখানটা আপনি ওই এটার এফএক্সটা লিখেছেন ওইটা একবার খুলবেন এর আগের হুম স্যার বলছি এখানে যখন 2 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান 3, তার মানে x তো 2 আর 3 এর মধ্যে থাকবে, তাহলে কেন 2/10 হবে ওটা? এইটা x তো 1 নিচ্ছে না। ভালো করে দেখ, এক্স 3 থেকে ছোট, হ্যাঁ তাহলে x can take the values either 2 or 1, তাই তো? হ্যাঁ, কিন্তু এখানে তো 2 মানে এই দিকের লিমিটটা তো 2 দেওয়া, মানে এখানে তো বলা আছে যে x 2 এর থেকে বড় হবে। কোথায় হবে? 2 লেস দ্যান x। আচ্ছা ভালো করে দেখ, আমি কি বার করছি? আমি বার করছি প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু স্মল এক্স। ঠিক আছে, দেখ ভালো করে দেখ। এইবার আমি এক্স এর একটা ভ্যালু চুজ করলাম। এক্সটা হতে পারে 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। আমি চুজ করলাম 2.5 চুজ করলাম। তাহলে এক্সটা এই রেঞ্জের মধ্যে আছে। এইবার আমি বার করছি কি প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু স্মল এক্স মানে 2.5। এবার 2.5 এর থেকে ছোট এক্স কি কি ভ্যালু নিতে পারে? 1 আর 2। হ্যাঁ স্যার বলছি। বাস, স্যার বুঝেছি। পারফেক্ট, বাস হয়ে গেল। ঠিক আছে, ওকে। সো এইটা হচ্ছে ফাইনালি আমার স্টেপ ডায়াগ্রাম। ওকে, বলো। আচ্ছা, স্বাদের লাউ বানাইলে মানে বইটা কি শোনা যাচ্ছে না? স্যার আজকে সোমবার নয়, শোনা যাচ্ছে না। শোনা শোনা যাচ্ছে না। যাচ্ছে না। বাহ, ভালো ভাগ্য, লাকি। আচ্ছা, আচ্ছা এমন করে করলাম। এবার আমি ডিস্ট্রিবিউশন ফাংশনের 4টে প্রপার্টির প্রমাণগুলোয় যাব, বাট সেই প্রুফগুলোকে আমি একটা সেপারেট ভিডিও করে সেন্ড করে দেবো। মেন ক্লাসের মধ্যে আলোচনা করছি না, ঠিক আছে? ভিডিওটা আজকালের মধ্যেই সেই প্রভাবক পরীক্ষা আছে নাকি? হ্যাঁ আসতেই পারে, বাট যেহেতু কপি পেস্ট পরীক্ষা তাই আমি প্রুফগুলোকে মেন ক্লাসে ডিসকাশন করছি না, ঠিক আছে? ওকে, যদি রিয়েল লাইফ পরীক্ষা হতো তাহলে আমি অবভিয়াসলি ডিসকাশন করতাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি চলে যাচ্ছি আরো কয়েকটা ইন্টারেস্টে যাচ্ছে, এই সব অঙ্ক আমি আলোচনা করেছি। আচ্ছা, তো আমি একটা অঙ্কটা আলোচনা করি।
এফ একটা ডিস্ট্রিবিউশন ফাংশন বলে দিয়েছে, নিচে দুটো ফাংশন দিয়ে দিয়েছে জিএক্স আর জিএক্স। একটা জিএক্স দেখতে এরকম 1/h ইন্টিগ্রাল এক্স টু এক্স প্লাস এইচ এফ জেড ডিজেড। এই জিএক্সটা কি একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, এইটা আমাকে চেক করতে বলেছে। মাথায় রাখতে হবে দিস এফ ইজ আ ডিস্ট্রিবিউশন ফাংশন, আর এই ইন্টিগ্রালটা কিন্তু হচ্ছে ওভার জেড। ওকে, দেখ অর্থাৎ কি এই জি ফাংশনটার ওপরে চারটে প্রপার্টি স্যাটিসফাইড হচ্ছে কিনা আমাকে দেখতে হবে। অর্থাৎ জি ইনফিনিটি 1 আসতে হবে, জি মাইনাস ইনফিনিটি 0 আসতে হবে, দিস জি কে আমাকে দেখাতে হবে হচ্ছে ইনক্রিজিং, আর জি কে দেখাতে হবে রাইট কন্টিনিউয়াস, যেটা আমি আগের দিন করছিলাম। ঠিক আছে, সো লেটস সি। দেখ জেড ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি ইউ প্লাস এক্স, ধরলাম। ওকে, আচ্ছা হ্যাঁ, জেড ইকুয়াল আমি ধরলাম একদম ইউ প্লাস এক্স ধরলাম। তাহলে এক্স মানে কত, জেড মাইনাস ইউ। এবার তাহলে দেখ এই ইন্টিগ্রালটা কিভাবে চেঞ্জ হচ্ছে, জেড এর জায়গায় বসছে আমার ইউ প্লাস এক্স বসে গেল, আর রেঞ্জ কিভাবে চেঞ্জ হবে, একটা ভুল হচ্ছে, এটা ইউ মাইনাস হবে, এটা মনে হচ্ছে এটা ভুল, এটা চেঞ্জ করতো, এটা ইউ মাইনাস হবে নাকি একসাথে। কি হলো এক সেকেন্ড, হ্যাঁ বলছি। তো আমাকে দেখাতে হবে এই জিএক্স ফাংশনটা চারটে প্রপার্টি স্যাটিসফাই করে। ভালো করে দেখবি, মন দিয়ে দেখ। তো আমি ধরছি জেড এর জায়গায় ইউ প্লাস এক্স, তাহলে ডিজেড কত, ডিউ হয়ে গেল। এখানে কিন্তু এক্সটা কিন্তু ভেরিয়েবল নয়, ঠিক আছে, এখানে ভেরিয়েবল কে, এখানে ভেরিয়েবলটা হচ্ছে জেড, এই যে জেড, আর ইউটা হচ্ছে আমার নিউ ভেরিয়েবল, এক্সটা কিন্তু নয়। ওকে, তাহলে ডিজেড কত, ডিউ হবে। এইবারে জেড এর ভ্যালু কত, এক্স, তখন ইউ এর ভ্যালু কত হবে, 0। জেড এর ভ্যালু কত, এক্স প্লাস এইচ, বসিয়ে দেয় এক্স প্লাস এইচ, তাহলে ইউ এর ভ্যালু কত, এইচ, আর জেড এর জায়গায় বসে গেল কত, ইউ প্লাস এক্স। আগে বল এই জায়গাটা বুঝতে পারলি কিনা, বল, আর বুঝতে অসুবিধা হলে বল। ভালো করে দেখ, আমাকে দেখাতে হবে এই ফাংশনটা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, এই জিএক্স, ঠিক আছে। অর্থাৎ আমাকে দেখাতে হবে কি জি অফ ইনফিনিটি সেটা হচ্ছে 1, জি অফ মাইনাস ইনফিনিটি দ্যাট ইজ 0, জিটা হচ্ছে ইনক্রিজিং, আর দেখাতে হবে জিটা হচ্ছে রাইট কন্টিনিউয়াস। এই চারটে আমাকে দেখাতে হবে, ঠিক আছে। এইবারে সেটা দেখা থেকে আমি কি করছি, আমি এই ইন্টিগ্রালটার ভেরিয়েবল চেঞ্জ করছি। জেডটা হচ্ছে ইন্টিগ্রালের মেন ভেরিয়েবলটা, সেটাকে আমি চেঞ্জ করব। দেখ কীভাবে চেঞ্জ করছি, আমি ধরছি জেড ইকুয়ালস টু ইউ প্লাস এক্স, আমি ধরলাম, ঠিক আছে। এইবারে এখানে কিন্তু এক্সটা ভেরিয়েবল নয়, এখানে ভেরিয়েবলটাকে জেড হচ্ছে আমার অরিজিনাল ইন্টিগ্রালের ভেরিয়েবল, আর ইউটা হচ্ছে আমার ট্রান্সফর্ম ভেরিয়েবলটা, ঠিক আছে। এইবারে ডিজেড কত হচ্ছে, ডিউ হচ্ছে, আর কি হবে এখানে, অবভিয়াসলি এই জেড এর জায়গায় বসছে ইউ প্লাস এক্স, আর কি হবে এখানে রেঞ্জটা বদলাবে, রেঞ্জ কত হবে, জেড এর ভ্যালু যখন এক্স তখন ইউ এর ভ্যালু কত, 0, জেড এর ভ্যালু যখন এক্স প্লাস এইচ তখন ইউ এর ভ্যালু কত, এইচ। দেখ এবার বুঝতে পারলি কিনা, সো রেঞ্জটা চেঞ্জ হলো অ্যাকর্ডিংলি 0 টু এইচ। দেখ এইবার বলে, ঠিক আছে এবার, হ্যাঁ স্যার। ওকে, এইবার কি করতে হবে, এই জি ফাংশনের উপর আমি চারটে প্রপার্টি স্টাডি করব। জিএক্স ফাংশনটাকে আমি দেখতে চেঞ্জ করে দিয়েছি, এবার আমি চারটে প্রপার্টি স্টাডি করব। ফার্স্ট প্রপার্টি হচ্ছে জি ইনফিনিটি 1/h 0 টু এইচ, ঠিক আছে। এক্স এর জায়গায় বসছে ইনফিনিটি,
সো এফ অফ ইউ প্লাস ইনফিনিটি ইজ এফ ইনফিনিটি, একদম। তাহলে এফ ইনফিনিটি কত? ডেফিনেটলি 1। ইন্টিগ্রাল ডিউ মানে কত? ইউ, রেঞ্জ বসে গেল এইচ, এইচ কেটে 1 হয়ে গেল। সো জি ইনফিনিটি 1 প্রমাণ হয়ে গেল। Next, I want to prove that g of minus infinity is 0. So just put a minus infinity inside this f. So minus infinity plus u would be f minus infinity. যেহেতু এফটা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন বলে দিয়েছে অঙ্কে, এই যে ক্লিয়ারলি বলা, এফ একটা সিডিএফ, সেই জন্যই এফ অফ মাইনাস ইনফিনিটিটা কিন্তু ডেফিনেটলি কত? এটা 0। তাহলে পুরোটা কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে জি ইনফিনিটি 1 আমি প্রমাণ করে ফেললাম, অ্যান্ড জি অফ মাইনাস ইনফিনিটি যে 0, আই হ্যাভ প্রুভড দ্যাট অলসো। হলো। নাও the next thing is I have to check whether the function g is increasing or not. That is x greater than y এর জন্য কি gx টা greater than gy, এইটা আমি চেক করব। লেটস সি। আমি করলাম gx minus gy, মানে কত হবে? 1/h ইন্টিগ্রাল f of x plus u 0 to h minus gy কত হবে? 1/h টা কমন নিয়ে বাইরে গেছে, সো 0 to h f of y plus u du। এইবার দ্য পয়েন্ট ইজ, x যদি হয় গ্রেটার দ্যান y, তাহলে f of x plus u টা would be greater than f of y plus u। কেন? আচ্ছা, ভালো করে দেখ, ঠান্ডা মাথায় দেখবি। x যদি হয় গ্রেটার দ্যান y, তাহলে f of x plus u is greater than f of y plus u। কেন? f একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, সো ইট ইজ ইনক্রিজিং। x যদি y এর থেকে বড় হয়, দেন x plus u টা would be greater than y plus u, then f of x plus u would be greater than f of y plus u। এটা হবে। এবার এর উপরে ইন্টিগ্রাল চাপাচ্ছি আমি পুরোপুরি পজিটিভ রেঞ্জে, তাহলে ডেফিনেটলি দিস ইন্টিগ্রাল would be greater than this integral, তাহলে ওভারঅল দিস ডিফারেন্স ইজ গ্রেটার দ্যান 0, সো gx would be greater than gy। তাহলে whenever x is more than y, gx is greater than gy, so we can conclude that g is monotonically increasing। দেখ, এই জায়গাটা বুঝতে পারলি কিনা খুব ঠান্ডা মাথা থেকে বলা আমাকে। ওয়ান সেকেন্ড, এটা কিন্তু একটা ট্রিকি জোন। বল, বল, এনি ট্রাবল? আরেকবার বলছি, ঠান্ডা মাথায় দেখ জিনিসটা। স্যার আরেকবার বলুন। x টা গ্রেটার দ্যান y আমাকে প্রুফ করতে হবে gx would also be greater than gy। I have to prove this। ঠিক আছে, খেয়াল কর, gx মানে হচ্ছে 1/h ইন্টিগ্রাল f of x plus u du, এই যে gy কত হবে? ইন্টিগ্রাল 0 to h f of y plus u du। 1/h টা কমন গেছে বাইরে। এইবার x যদি হয় গ্রেটার দ্যান y, দেন x plus y would also be greater than y plus u। x যদি হয় greater than y, then x plus u is also greater than y plus u। x plus u যদি হয় greater than y plus u, then f of x plus u would also be greater than f of y plus u। তার কারণ কি? f টা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, and f is a monotonically increasing। কোনো সন্দেহ নেই। এইবারে উপরে আমি ইন্টিগ্রাল চাপাচ্ছি সেম রেঞ্জে, নন নেগেটিভ রেঞ্জ 0 to h 0 to h, তাহলে এই ইন্টিগ্রালটা ডেফিনেটলি উড বি গ্রেটার দ্যান এই ইন্টিগ্রাল। ঠিক আছে, তাহলে এই ডিফারেন্সটা উড বি গ্রেটার দ্যান 0, তাহলে gx উড বি গ্রেটার দ্যান gy। সো whenever x is greater than y, gx is more than gy, hence g is increasing। ওকে, সো তিনটে প্রপার্টি দেখিয়ে ফেললাম। এবার আমি দেখাবো ফোর্থ প্রপার্টি। ফোর্থ প্রপার্টি মানে কি? আমাকে দেখাতে হবে কি দিস জি ফাংশন ইজ অ্যাকচুয়ালি রাইট কন্টিনিউয়াস, এইটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, দেখ কি আমাকে কি চেক করতে হবে?
limit c tends to 0 g of x plus c would be same as gx. এটা আমাকে দেখাতে হবে। How to check this? Just one line proof. দেখ, limit c tends to infinity g of x plus c কত হবে? 1 by h 0 to h x plus c করা মানে এই ফাংশনটায় কি হবে? এই যে x এর জায়গায় বসবে x plus c, x এর জায়গায় কি বসছে? x plus c বসছে। এইবারে এফটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, তাহলে লিমিট c টেন্ডস টু 0 f of x plus c plus u would simply become f of x plus u, কারণ কি এফটা ডিস্ট্রিবিউশন ফাংশন, hence it is right continuous. So this thing is nothing but gx once again. The limit c tends to 0 g of x plus c is nothing but gx, hence we have shown that g is right continuous. Hence we can conclude that G is also a CDF. বল প্রুফটা কে বুঝতে পারলি? কোশ্চেন ছিল। হ্যাঁ বল, বলে ফেল। হ্যাঁ বলছি ওইখানটায় gx ইকুয়ালস gx এর পাশে যে f of u plus x ছিল না, ওখানটায় তো x এর জায়গায় তুমি x মানে u plus ইনফিনিটি বসিয়ে ওটা ইনফিনিটি হলো, তারপরে পরেরটাতেও তো মানে x গুলোই চেঞ্জ হচ্ছে। ভ্যারিয়েবল যখন ধরেছিলাম z ইকুয়াল টু u plus x ছিল, তো ওখানটা তো x টাও ভেরিয়েবল হয়ে যাচ্ছে। এক্সটা ভেরিয়েবল নয়, এক্সটা ভেরিয়েবল নয়, এখানে z টা ভেরিয়েবল। এই যে এক্সটা ট্রিট করা যায় ভেরিয়েবল না হবে, তুমি তাহলে gx এর পাশে x এর জায়গায় ইনফিনিটি বসাচ্ছ কিভাবে দুপাশে? ভালো করে ব্যাপারটা বোঝ, ঠান্ডা মাথায় ব্যাপারটা বোঝ। gx টা কি? এখানে একটা আর্গুমেন্ট, আর্গুমেন্ট আছে কোথায়? ইন্টিগ্রালের রেঞ্জে। ইন্টিগ্রালের রেঞ্জে কি ভেরিয়েবল থাকে? থাকে না তো। ইন্টিগ্রালের ভেরিয়েবল কোনটা? যেটা ইন্টিগ্রালের ভেতরে আছে সেটা হচ্ছে ভেরিয়েবল। তো এখানে যখন আমি লিখছি z ইকুয়াল টু u প্লাস এক্স, তখন জেডটা হচ্ছে ইন্টিগ্রালের ওল্ড ভেরিয়েবল, ইউটা হচ্ছে ট্রান্সফর্ম নিউ ভেরিয়েবল। ট্রিট দিস এক্স জাস্ট অ্যাজ আ কনস্ট্যান্ট, আর কিছু না। কিন্তু তুমি খেয়াল করে দেখো ওই এক্সট্রার জায়গাতে কিন্তু পরে ইনফিনিটিটা বসিয়েছি। এবার আমি বলি আমি চেঞ্জ কোথায় করছি? আমি চেঞ্জ করছি হচ্ছে জি ফাংশনের ভেতরে, জি ফাংশনটা বাইরে আছে। এখানে এক্স এর জায়গায় 2 3 4 5 আমি যা ইচ্ছে রাখতে পারি, বাট এখানে ইন্টিগ্রালটা এক্স এর উপরে হচ্ছে না। পয়েন্টটা বোঝ ভালো করে, ইন্টিগ্রালটা কি এক্স এর উপরে হচ্ছে? না, সেটা তো হচ্ছে না, কিন্তু ইন্টিগ্রেটিং ভেরিয়েবলটাকে ডিফারেন্সিয়েট করতে আস্তে আস্তে তিষ্ঠ, তখন তো তিষ্ঠ এখানে ইন্টিগ্রেটিং ভেরিয়েবলটাকে z না x? সেটা তো z। এবারে বল আফটার দ্য ট্রান্সফরমেশন এখন ইন্টিগ্রেটিং ভেরিয়েবল কে? u। এবার তাহলে এক্সটা কি? এক্সটা হচ্ছে জাস্ট একটা ফাংশনের আর্গুমেন্ট। এবার সেই আর্গুমেন্ট আমি পুট করছি ইনফিনিটি, তাতে কি হবে? এই এক্স এর জায়গায় জাস্ট বসে ইনফিনিটি, বাকি কিন্তু যা আমার ইন্টিগ্রাল ছিল তাই রয়ে গেছে, আর কিন্তু কোথাও কোনো চেঞ্জ হয়নি। খেয়াল করো। আচ্ছা এবার বল তো ডাউটটা কি? ঠিক আছে বুঝেছি। ঠিক আছে, এখানে এক্স কখনোই ইন্টিগ্রালের ভেতরের ভেরিয়েবল নয়, x just একটা আর্গুমেন্ট অফ দিস ফাংশন, ইটস নট দ্য ইন্টিগ্রেটিং ভেরিয়েবল। এখানে ইন্টিগ্রেটিং ভেরিয়েবল কে আছে? z আছে। আফটার দ্য ট্রান্সফরমেশন কি হলো? ইন্টিগ্রেটিং ভেরিয়েবল u আছে। খেয়াল কর, ইভেন ইফ আমি ইনফিনিটি বসাচ্ছি ভেতরে কিন্তু ইন্টিগ্রালটা u এর উপর তখন হচ্ছে। ইন্টিগ্রাল du মানে হচ্ছে u 0 টু h, h কেটে গেল 1 হলো। দ্যাটস ইট। ওকে, দ্যাটস ইট। এবার এই অঙ্কটা আরেকটা জ্ঞাতি গোষ্ঠী অঙ্ক আছে, এইটা সেম ভাবে করেছি আমি, এটাকে না আমি আলোচনা করছি না, বাড়িতে বাড়িতে দেখে নিবি। ঠিক আছে, পরে অঙ্কটা এইটা, দিস ওয়ান। ঠিক আছে,
দাঁড়াও 2 মিনিট, আমি একটু থামছি, দাঁড়া। ওকে, স্টার্ট করছি আবার। দেখ, ভয়ঙ্কর সাউন্ড, বাট স্টিল যা আছে আমাদের অ্যাকসেপ্ট করে এগোতে হবে। এবার পরের অঙ্কটা আরো ক্রিটিক্যাল। দেখ, এই অঙ্কটা অলরেডি একটু ক্রিটিক্যাল ছিল, আমি বলেইছিলাম যে 2টা অঙ্ক ক্রিটিক্যাল একটু হবে, ঠিক আছে? তো এই অঙ্কটা আর একটু মারাত্মক অঙ্ক। আমাদের বলছে এই ফাংশনটা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন হবে কি হবে না চেক করতে বলছে, ঠিক আছে? অর্থাৎ 4টে প্রপার্টি আমাকে দেখতে হবে চেক করে স্যাটিসফাই করে কিনা। এবার এই অঙ্কগুলো যেটা চাপ কি, একদম টু দা পয়েন্ট চেকিং করতে করতে আমায় যেতে হবে, ঠিক আছে? দেখ, এগুলো একটু ক্রিটিক্যাল অঙ্কের মধ্যে পড়ে। জ্যামের অঙ্ক আসে, জ্যামের পেপার থেকে অঙ্ক আমি সলভ করবো যাতে আরো কটা প্র্যাকটিস হয়, সেটা নেক্সট দিনই আমি করবো। দেখ, ফার্স্ট অফ অল আমাকে প্রমাণ করতে বলছে এফ অফ ইনফিনিটি 1 কিনা। দেখ, খুব সহজ। এক্সটা যখন গ্রেটার দ্যান 3 তখন এফ এক্সটা কত? 1। এবার ইনফিনিটি তো অলওয়েজ মোর দ্যান 3, তাহলে এফ অফ ইনফিনিটি মানে ফাংশনটা 1 হবে ট্রিভিয়ালি। আগে বল এই লাইনটা সম্বন্ধে সহমত কিনা, বল। আগে বল এই লাইনটা নিয়ে সহমত কিনা, এটা আগে বল। আচ্ছা, x যখন মোর দ্যান 3 তখন fx is always 1, infinity is definitely more than 3, so whenever I'm putting up infinity as the argument of the function would give me the value 1. That's trivial. Ever whenever the value of x is less than equal to 0, this function takes the value 0. So if I put minus infinity in the function, তার মানে কি হচ্ছে? Minus infinity is definitely less than equal to 0. So f of minus infinity is 0. দেখ, এটাও ট্রিভিয়াল, বুঝতে পারলি কিনা বল। বল পর পর চল, নালে কিন্তু ঘেটে যাবে অঙ্কটা। স্যার মাইনাস ইনফিনিটিটা আরেকবার বলবেন? দেখ, ভালো করে দেখ, x যখন লেস দ্যান ইকুয়ালস টু 0 তখন ফাংশনটার ভ্যালু কত? 0। মাইনাস ইনফিনিটি ডেফিনেটলি 0 থেকে ছোট একটা ভ্যালু, তাহলে এফ অফ মাইনাস ইনফিনিটি মানে আমি এখানে অ্যাজ স্মল এক্স সামথিং চুজ করছি যেটা লেস দ্যান ইকুয়াল টু 0। যখনই স্মল এক্স এর ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 0, দিস ফাংশন উড গিভ মি দ্য ভ্যালু 0। সো এফ অফ মাইনাস ইনফিনিটি কত হবে? 0 হবে। এগ্রিড কি এগ্রিড না? বল, এখনো বুঝতে পারছিস না? বল আরেকবার। স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে ইন জেনারেল গন্ডগোলটা পাকে কোথায় গিয়ে? রাইট কন্টিনিউটির ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়ে যায়। এটা হচ্ছে ফ্রম এক্সপিরিয়েন্স আমি বললাম। সো ইনক্রিজিং চেক করার আগে যেটা আমাদের চেক করতে হবে, ফাংশনটা রাইট কন্টিনিউয়াস হচ্ছে নাকি হচ্ছে না, ঠিক আছে? এইটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ফাংশনটা রাইট কন্টিনিউয়াস হচ্ছে নাকি হচ্ছে না। এইবার আই গেস ক্লাস 12 লেভেলে রাইট কন্টিনিউটি নিয়ে অনেকেই অঙ্ক করেছে। যারা চ্যাপ্টারটাকে স্কিপ করেছিল তারা আবার একবার শেখার মৌকা পাবে সেকেন্ড সেমিস্টারে গিয়ে। জেভিয়ার্সে ইউ উইল লার্ন রিয়েল অ্যানালিসিস ইন ইউর সেমিস্টার 3, বাট আপাতত আমরা একদম ওই বেসিক ম্যাথামেটিক্সের যে 11-12 আইডিয়া, সেখান থেকে আমরা একটু রাইট কন্টিনিউটি চেক করব। আচ্ছা, দেখ, হাউ টু চেক রাইট কন্টিনিউটি অ্যাট দ্য ভ্যালুস। এখানে কি কি ভ্যালুতে চেক করতে হবে? 0-তে চেক করতে হবে, 1-এ চেক করতে হবে, 2-এ চেক করতে হবে, 3-এ চেক করতে হবে। ওকে, তো যখন 0 পুট করছি তখন ফাংশনটার ভ্যালু কত? 0। কারণ এক্স লেস দ্যান ইকুয়াল টু 0 যখন, তখন ফাংশনটা কত? 0। সো f0 ইজ 0। এবার যদি ফাংশনটা হয় রাইট কন্টিনিউয়াস, তার মানে কি? লিমিট h টেন্স টু 0 f অফ 0 প্লাস h উড বি সেম অ্যাজ f0। দেন কি বলতে পারবো? ফাংশনটা ইজ রাইট কন্টিনিউয়াস অ্যাট দ্য ভ্যালু 0। ঠিক আছে, দেখ চেক করছি।
লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ করলাম। এফ অফ জিরো প্লাস এইচ মানে কি? ফাংশনের আর্গুমেন্টটা জিরোর ডান দিকে আছে, জিরোর ডান দিকে এক্স এর ভ্যালু থাকা মানে ফাংশনটা তখন স্ট্রাকচার কি? এক্স স্কোয়ার বাই টু। জিরোর ডান দিকে কেন? ওয়াই রাইট ওয়ার্ড টু জিরো? বিকজ জিরো প্লাস এইচ ইজ আ রাইট ওয়ার্ড রিজিয়ন অফ জিরো। জিরোর ডান দিকে আছে মানে এক্স ইজ গ্রেটার দ্যান জিরো, তখন ফাংশনটা স্ট্রাকচার কি? এক্স স্কোয়ার বাই টু। তাহলে জিরো প্লাস এইচ মানে হচ্ছে এফ এইচ, যেখানে এইচটা কোথায় আছে? জিরোর ডান দিকে। এক্স যখন জিরোর রাইট ওয়ার্ড তখন ফাংশনটা স্ট্রাকচার কত হবে? এক্স স্কোয়ার বাই টু। তাহলে এফ এইচ কত হবে ইন রাইট সাইড টু জিরো? এইচ স্কোয়ার বাই টু। বাইরে একটা লিমিট আছে, লিমিট বসাবো। লিমিট বসালে দিস লিমিট উড গিভ মি জিরো। তাহলে এফ জিরো যত, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ জিরো প্লাস এইচ তত জিরো। দেখ এইটা বুঝতে পারলি কিনা বল? এইটা রাইট কন্টিনিউটি দেখানোর রাস্তা। দেখ বুঝতে পারলি কিনা বল? স্যার আরেকবার একটু বলবেন? ভালো করে দেখ। এফ জিরোটা জিরো বুঝতে পেরেছিস? আচ্ছা আমি বোর্ড ইউজ করি, দেখ ঠান্ডা মাথায় দেখ জিনিসটা। এফ জিরো ইজ জিরো, কারণ কি? এক্স যখন জিরো ভ্যালুটা কন্টেন করে দেন দ্য ফাংশন টেক্স দ্য ভ্যালু জিরো, সো এফ জিরো ইজ জিরো। আমাকে চেক করতে হবে ফাংশনটা রাইট কন্টিনিউয়াস হচ্ছে না হচ্ছে না অ্যাট দ্য ভ্যালু জিরো। তার মানে কি? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ যদি জিরো হয়ে যায় দেন আমি কি বলতে পারবো? দ্য ফাংশন ইজ রাইট কন্টিনিউয়াস। এইবারে এফ অফ জিরো প্লাস এইচ মানে এফ এইচ। জিরো প্লাস এইচ যদি আমি করি তার মানে এই আর্গুমেন্টটা কোথায় আছে? জিরোর ডান দিকে আছে। জিরো প্লাস এইচ মানে জিরোর ডান দিকে থাকা বা লার্জার দ্যান জিরো হয়ে যাওয়া। যখন এক্স এর ভ্যালু লার্জার দ্যান জিরো ফাংশনটা স্ট্রাকচার কি? এক্স স্কোয়ার বাই টু, তাই তো? হ্যাঁ স্যার। রাইট? আচ্ছা এইবারে ভালো করে দেখ, যখন ফাংশনটা লার্জার দ্যান জিরো তখন ফাংশনটা স্ট্রাকচার এক্স স্কোয়ার বাই টু। এটা হচ্ছে এফ এইচ, তাহলে এফ এইচ কত হবে? এইচ স্কোয়ার বাই টু হবে। এবার লিমিট বসা, লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ স্কোয়ার বাই টু কত হচ্ছে? লিমিটটা জিরো হচ্ছে। তাহলে এফ জিরো যত, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ তত। ভালো করে দেখ, ইটস আ ক্রিটিক্যাল জোন। বুঝলে তবেই হ্যাঁ বলবি, না হলে হ্যাঁ বলবি না। সবাইকে বলছি কথাটা, বল ক্লিয়ার হয়েছে না হয়নি এখনো? বলে ফেল, হয়েছে। বাকিরা বল। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এফটা জিরো পয়েন্টে রাইট কন্টিনিউয়াস আমি বলে ফেলতে পারলাম। যারা বুঝতে পারলি না ভিডিওটাকে রিক্যাপ করে করে দেখবি বা আমাকে জিজ্ঞেস করবি, কোনো অসুবিধা নেই। এগুলোই তো শেখা, ঠিক আছে? ডে ওয়ান একদম সব অঙ্ক করতে পারবি এটা ভাবাটা ভুল। সো জিরো পয়েন্টে রাইট কন্টিনিউটি আমি চেক করে ফেললাম, আর কোনো চাপ নেই। এবার আমি এক পয়েন্টে রাইট কন্টিনিউটি চেক করব। দেখ ফাংশনটার ভ্যালু যখন এক, এখানে এক নিচ্ছে, তখন ফাংশনটা স্ট্রাকচার কত? এক্স স্কোয়ার বাই টু। তাহলে এফ ওয়ান কত হবে? ওয়ান স্কোয়ার বাই টু, দ্যাট ইজ হাফ। এবার আমি এক পয়েন্টে রাইট কন্টিনিউটি চেক করব। কি করতে হবে? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ ওয়ান প্লাস এইচ। এবারে ওয়ান প্লাস এইচ মানে ফাংশনটা একের ডান দিকে আছে। ফাংশনটা যখন একের ডান দিকে আছে তখন ফাংশনটা কি করছে?
x is greater than 1, this region. Limit h tends to 0 f of 1 plus h means this argument 1 plus h is on the right side of 1, that is larger than 1. Whenever the argument is larger than 1, then the function takes a structure like this. তাহলে এখানে ফাংশনের আর্গুমেন্টে কত আছে 1 প্লাস h, তাহলে স্ট্রাকচার কত হবে হাফ প্লাস হাফ, হাফ প্লাস সরি একটু ছোট্ট মিস্টেক আছে, এটা কিন্তু 1/3 হবে, ঠিক আছে, এখানে 1/3 আছে, সো প্লিজ কারেকশন কর, এটা কিন্তু 1/3, সো হাফ প্লাস 1/3 x এর জায়গায় বসছে কত 1 প্লাস h, আর কি আছে এখানে -1, সো -1 হোল স্কোয়ার, 1 কেটে গেল, h স্কোয়ার বাই 3, এটা 1/3 হবে, আর বাইরে হাফ আছে, লিমিট বসছে h টেন্ডস টু 0, তাহলে কত হচ্ছে এই পারের লিমিটটা 0 হয়ে গেল, এটা হাফ হাফ। তাহলে এবার খেয়াল কর f1 এও হাফ, আর লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h এও হাফ, তাহলে ফাংশনটা কিন্তু এক পয়েন্টেও রাইট কন্টিনিউয়াস। দেখ বুঝতে পারলি কিনা বল, ঠান্ডা মাথায় বল, ঠিক আছে? এক পয়েন্টে রাইট কন্টিনিউটি বোঝা গেছে না বোঝা যায়নি বল? ঠিক আছে, হ্যাঁ এইবার আমি দেখব 2 পয়েন্টে কি ঘটছে। ফাংশনটার যখন ভ্যালু x লেস দ্যান ইকুয়াল টু 2 তখন স্ট্রাকচার কি এইটা, তাহলে 2 পয়েন্টে ফাংশনের ভ্যালু কি হবে f2 কত হবে হাফ প্লাস 1/3 2 minus 1 হোল স্কোয়ার, তাহলে f2 কত হাফ প্লাস 1/3 2 minus 1 হোল স্কোয়ার, দ্যাট ইজ 5/6। এইবার আমি দেখব ফাংশনটা 2 পয়েন্টে রাইট কন্টিনিউয়াস হচ্ছে না শুনিচ্ছি আমি লিমিট h টেন্ডস টু 0 f অফ h প্লাস 2, অর্থাৎ দিস আর্গুমেন্ট ইজ অন দ্য রাইট সাইড অফ 2, ফাংশনটা 2 এর রাইট সাইডে কিরকম ভ্যালু নেয় 6/7 plus 1/7 x minus 1 whole to the power 4, 2 plus h is on the right side of 2, so f of 2 plus h যদি আমি করতে চাই এখানে x এর জায়গায় বসাতে হবে 2 plus h, তাহলে কত 6/7 plus 1/7 2 plus h minus 1 to the power 4, ঠিক আছে করলাম। আচ্ছা এইবার দেখ h প্লাস 1 টু দি পাওয়ার 4, বাকি সব রয়ে গেল, এবার লিমিট বসাচ্ছি আমি, লিমিট বসালাম, hটা 0 হলো, 1/7 পড়ে আছে, প্লাস 6/7 দ্যাট ইজ 1, এইখানেই হয়ে গেল গন্ডগোল, কন্ট্রাডিকশন হয়ে গেল এখানে, f2টা হচ্ছে 5/6 কিন্তু লিমিট h টেন্ডস টু 0 f অফ h প্লাস 2টা কিন্তু ম্যাচ করলো না, সো ফাংশনটা কিন্তু 2 পয়েন্টে রাইট কন্টিনিউয়াস হলো না। ডিস্ট্রিবিউশন ফাংশন হ্যাজ টু বি রাইট কন্টিনিউয়াস, otherwise it cannot be called a distribution function, so this given function f is not at all a distribution function, ঠিক আছে? এইটা কিন্তু একটা মারাত্মক টাইপের অঙ্ক, এরকম অঙ্ক সিইউতে তো আসেই, জ্যামে পাড়ি আর এরকম একটা অঙ্ক দেয়। দেখ কে কে বুঝতে